আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কি মনির ভাই শেষ নাকি আজকে? আজকে একটু লেট করে ফেলেছি, আজকে গিয়েছিলাম অফিসে। আপনিও তো ফ্রি ছিলেন। আজকে কত নম্বর সবক পেয়ে হবে মনির ভাই? আজকে তো সবক ছিল না, আজকে একাদশী। আচ্ছা, কি ছিল? আজকে কোরআনের কায়দাগুলো ছিল, কোরআনে মানে থামার না থামা চিহ্নগুলো, তাই না? হ্যাঁ এগুলো ছিল আজকে। এগুলো তো দিয়েছিলাম। তাহলে আজকের হবে 23 নম্বর সবক থেকে মাখরাজ হবে, মাখরাজ, আজকে মাখারিজ। হ্যাঁ, মাখরাজের বর্ণনা। মাখরাজ মানে কি? মাখরাজ মানে হলো উচ্চারণ স্থল। উচ্চারণ স্থল কি? অক্ষর, কোন অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে সেই উচ্চারণের জায়গা মাখরাজ। বুঝতে পারছেন? দেখেন আচ্ছা এখানে কি বলছে, মাখরাজের বর্ণনা, সবক নাম্বার 23, মাখরাজের বর্ণনা। যে কোনো অক্ষরের মাখরাজ উচ্চারণ স্থল, যে কোনো অক্ষরের মাখরাজ অর্থাৎ উচ্চারণ স্থল জানার সহজ নিয়ম হলো, যে কোনো দেখেন এখানে একটা শর্ট ফর্ম কায়দা বলে দিচ্ছে। এখানে একটা শর্ট ফর্ম কায়দা বলছে, বুঝলেন? শর্ট ফর্ম, যে কোনো অক্ষরের মাখরাজ জানার জন্য একটা শর্ট ফর্ম, একটা তরিকা বলে দিচ্ছে, একটা উপায় বলে দিচ্ছে। সহজে যে কোনো অক্ষরের মাখরাজ কিভাবে জানতে পারবেন, সেই অক্ষরের উচ্চারণের জায়গাটা কিভাবে জানতে পারবেন সেটা এখানে সহজে বলে দিচ্ছে। যে কোনো অক্ষরের মাখরাজ অর্থাৎ উচ্চারণ স্থল জানার সহজ নিয়ম হলো, বর্ণকে সাকিন করে তার প্রথমে একটা হামজা লাগিয়ে লাগান। ঠিক আছে, বর্ণকে সাকিন করেন। যেমন ধরেন আপনি ধরেন বায়ের মাখরাজটা জানতে চাচ্ছেন, কথা বলছি বায়ের মাখরাজ জানতে চাচ্ছেন, তো এখানে বলছে বর্ণকে সাকিন করতে বলছে, মানে যেই অক্ষরটার মাখরাজ আপনি জানতে চাচ্ছেন সেই অক্ষরটাকে প্রথমে সাকিন করতে হবে। যেমন বায়ের মাখরাজটা আপনি জানতে চাচ্ছেন, সেই জন্য প্রথমে বায়ের উপরে আপনাকে সাকিন লাগাতে হবে। ঠিক আছে, বায়ের মাখরাজটা যেহেতু আপনি জানতে চাচ্ছেন, সেই জন্য বায়ের উপরে প্রথমে একটা সাকিন লাগাতে হবে। সাকিন লাগানোর পরে সেই বায়ের পূর্বে তার প্রথমে একটা হামজা লাগিয়ে লক্ষ্য করেন। যখন বায়ের মাদ্রাসটা আপনি জানতে চাচ্ছেন, তখন বায়ের উপরে প্রথমে একটা এরকম বা লিখবেন, বায়ের উপরে প্রথমে আপনি একটা সাকিন দেবেন। সাকিন দেওয়ার পরে একটা হামজা আনবেন, হামজা। ঠিক আছে, একটা হামজা আনবেন, এরকম একটা হামজা আনবেন, হামজা। জি। হামজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজ কোথায় গিয়ে থামে। দেখেন হামজা লাগালাম, হামজার উপরে ধরেন জাবর দিলাম। ঠিক আছে, তো হামজাটা এবারে এটা করলে কেমন হবে? হামজা বাজাবর আপ, হামজা বাজাবর আপ। এই যখন আপনি আপ বলবেন, বলার পরে আপনি বুঝতে পারবেন যে উচ্চারণ জায়গাটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে। যখন আপনি লক্ষ্য করার চেষ্টা করবেন তখন বুঝতে পারবেন যে কোথা থেকে উচ্চারণ হচ্ছে। দেখেন উচ্চারণের জায়গা বোঝার সহজ উপায় বলে দিয়েছে এইটা। যে অক্ষরটার উচ্চারণের জায়গা আপনি জানতে চাচ্ছেন, সেই অক্ষরটার উপরে আপনি প্রথমে সাকিন করেন। সাকিন করার পরে ওই অক্ষরের পূর্বে হামজা আনেন। হামজার উপরে আপনি জবর জের পেশ যা খুশি লাগাতে পারেন, যেমন হামজা বা জবর আপ, বা হামজা বা পেশ, হামজা বা পেশ কি উব, উব। বা হামজা বাজের ইব, হামজা বাজের ইব। এই বলার সময় আপনি লক্ষ্য করেন, বুঝতে পারবেন, আপনি ভাবে বুঝতে পারবেন উচ্চারণ একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। যেমন হামজা বাজাবার আব, ঠোঁট থেকে উচ্চারণ হচ্ছে। হামজা বাজের ইব, ঠোঁট থেকে উচ্চারণ হচ্ছে। হামজা বাপেশ ঠোঁট থেকে উচ্চারণ হচ্ছে। বুঝতে পারছেন? সেম একই জিনিস। যেমন এই ধরেন বায়ের জায়গায় আমি অন্য একটা অক্ষর দেবো, অন্য অক্ষর দেবো, ধরেন আমি আইন দেবো, এখানে কথা বলছি আইন দেবো, আইন জি। দিলাম, আইন। ঠিক আছে, তাহলে জি। কি আইনের জি। উপরে সাকিন আছে, আইনের উচ্চারণটা যেহেতু জি। আমি জানতে চাচ্ছি সেই জন্য আইনের উপরে সাকিন দিয়ে দিলাম। আর আইনের পূর্বে হামজা আনলাম, হামজা আইন পেশ উ। হামজা আইন পেশ কি উ। উ। হামজা আইন জের
ই, হামজা আইন জবর আ, ই হামজা আইন জবর আ, জবর হামজা আইন আ জের ই, হামজা আইন পেশ ওই উর। উ এটা যখন পড়বেন তখন উ আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন উচ্চারণটা কোথা থেকে হচ্ছে, এটা উচ্চারণের সঠিক হামজা জায়গা। থেকে উচ্চারণটা হচ্ছে হুজুর। ইয়ে, ইয়ে, এখান থেকে উচ্চারণ থেকে, এই যে কণ্ঠনালীর মাঝখান থেকে, সেটা আমি এবার এটা আমি আপনাকে একটা শর্ট ফর্ম বুঝিয়ে দিলাম। এবারে আমি আপনাকে এক্ষুনি দেখিয়ে দেব, এর মেন কায়দাটা আমি আপনাকে এক্ষুনি দেখাবো, ঠিক আছে? কায়দাটা পড়াবো এবার, দেখেন এক্ষুনি সেই কায়দাটা বলো, সেই কায়দাটা এখানে আবার বলছে, দেখেন যে কোনো অক্ষরের মাখরাজ অর্থাৎ উচ্চারণ স্থল, উচ্চারণের জায়গাটা জানার সহজ নিয়ম, সহজ উপায় হলো বর্ণকে সাকিন করেন। যে অক্ষরের মাখরাজটা জানতে যাচ্ছি সেই অক্ষরটাকে প্রথমে সাকিন করবেন, যেমনটা আমি করলাম এক্ষুনি, সেই অক্ষরটাকে সাকিন করবেন। তার প্রথমে একটা হামজা লাগাবেন, যেমনটা আমি করলাম। সাকিন করার পরে তার প্রথমে একটা হামজা লাগালাম, তাই না? হামজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজটা কোথায় গিয়ে থামছে, আওয়াজটা কোথায় গিয়ে থামছে সেটা লক্ষ্য করতে হবে। যেখানে থামবে ওই অংশটাই ওই অক্ষরের মাখরাজ অর্থাৎ উচ্চারণ থাকে। যে জায়গা থেকে আওয়াজটা গিয়ে থামবে, ওই যখন আপনি চেক করবেন, চেক করে পড়বেন, পড়ার পরে দেখবেন যে আওয়াজটা কোথা থেকে গিয়ে থামছে। যেমন হামজা আইন যেমন হামজা, হামজা বাপে হামজা তাজা বড় আ, এই উচ্চারণ করার পরে আওয়াজটা যেখানে গিয়ে থামবে সেটাই হলো ওই অক্ষরের উচ্চারণের জায়গা, বুঝে এসছে? যেমন দেখেন জি মাখরাজে, মাখরাজ ওই অক্ষরে ওই অংশটা সেই অক্ষরের মাখরাজ হবে, যেমন হামজা বাজাবর আব, হামজা তাজাবর আত, হামজা সাজাবর আস, ঠিক আছে? তারপরে দেখেন মুখের ভিতরের খালি অংশ অংশ হতে উচ্চারণ হয়, যেমন বা, বি, বি। দেখেন হলুদ মাত্রা কয়টি? তিনটি। হলুদ মাত্রা কয়টি? তিনটি তো, আউল ভাই? জি 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 এই তিনটি মাত্রা মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয়। মুখের ভিতরে খালি অংশ থেকে তিনটি মাত্রা উচ্চারণ হয়, যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বু বা ইয়াজের বি। বু হুজুর এই অক্ষরটা কি কোন অক্ষরটা? বীজখানে যেটা আছে উল্টা পেশের এটা মতন, উল্টা পেশের মতন, হ্যাঁ 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 ওটা, এই উল্টা পেজের মতন এগুলো, হ্যাঁ ওগুলোকে মানে যেমন ড্যাশ দেয় না, ড্যাশ, কমা দেয় না, কমা, হ্যাঁ একটা লেখা হ্যাঁ আর একটা লেখার মাঝখানে পার্থক্য করার জন্য একটা ড্যাশ দেয় না, জি 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 তো সেই ওইটার কারণে এইটা এই কমাটা ওইটাই দিয়েছে, এটা কোনো কোনো মানে জরুরি কিছু না, বুঝতে পারছেন? এই মিম জি হুজুর মাদ্দা, মাদ্দা অমাদ্দা এটার মাঝখানটা আলাদা করার জন্য ওই চিহ্নটা দিয়েছে, বুঝেছে? জি জি জি, মাদ্দা অমাদ্দা ইয়া মাদ্দা, এই তিনটে মাদ্দার উচ্চারণ, উচ্চারণ জায়গাটা কোথায়? মুখের খালি অংশ, উচ্চারণ জায়গা মুখের খালি অংশ, মুখের ভিতরে খালি অংশ হতে উচ্চারণ হয়, যেমন বা, বা আলিফ জবর বা, আলিফ মাদ্দা মুখের খালি অংশ হতে উচ্চারিত হয়। বা ওয়াও পেশ বু ব মাদ্দা মুখের খালি অংশ হতে উচ্চারণ হয়। বা ইয়াজের বি, ইয়া মাদ্দা মুখের খালি অংশ হতে উচ্চারণ হয়, ঠিক আছে? এবার দেখেন জি হামজা হা, কণ্ঠনালীর বুকের দিকের অংশ হতে উচ্চারণ হয়, কণ্ঠনালীর বুকের দিকের অংশ হতে উচ্চারণ হয়, অর্থাৎ এই যে কণ্ঠনালী দেখতে পাচ্ছেন, কণ্ঠনালী জি এখান থেকে নিয়ে এই যে বুকের বুকের নিচে যে একটা গর্ত মতন অংশ নেই, প্রত্যেকের আছে দেখেন,
গলার জি এখান থেকে নিয়ে নিচে বুকের যে একটা গর্ত মতন অংশ এটাকে বলা হয় কণ্ঠনালী। বুঝতে পারছেন? হুম, জি এটাকে কি বলা হয়? কণ্ঠনালী। কন্ট্রোল এই কণ্ঠনালী থেকে 6টি অক্ষর উচ্চারণ হয়। কয়টি অক্ষর? 6টি অক্ষর। রাইট দেখেন আমি বুঝিয়ে বলছি, আপনারা দেখে নেন। এই কণ্ঠনালী থেকে 6টি অক্ষর উচ্চারণ হয়। এই যে কণ্ঠনালী দেখতে পাচ্ছেন, কণ্ঠনালী এটা হচ্ছে উপরের অংশ। আর এই যে শক্ত একটা হাড় মতো আছে, এটা হচ্ছে মাঝখানের অংশ। আর এই একটা নিচে গর্ত মতন আছে না, এটা হলো শেষ অংশ, কণ্ঠনালীর শেষ অংশ। বুঝে এসছে? রাহুল ভাই, জি আমার কথার দিকে লক্ষ্য করেন, তাহলে এক চান্সে আপনি 6টা অক্ষরের মাত্রা এক চান্সে বুঝতে পারবেন, এক চান্সে। বুঝতে পারছেন? জি এই যে গলাটি বলেন দেখতে পাচ্ছেন আপনি, গলাটি, এই গলার উপরের অংশটা হলো হুম, কণ্ঠনালীর উপরের অংশ। আর এই যে একটা শক্ত মতন আছে না মাঝখানে, দেখেন একটা শক্ত আছে, এই মাছ, এটা জি হলো মাঝখানের অংশ, মাঝখানের অংশ। আর নিচে নিচে একটু জি গর্ত মতন আছে, দেখেন এটা হলো কণ্ঠনালীর শেষ অংশ। হ্যাঁ তাহলে উপর, মাঝখানে এবং শেষের অংশটা বুঝে নিয়েছেন। জি এবার দেখেন এই যে হামজার হা, দেখতে পাচ্ছেন হামজা হা, এই হ্যাঁ হামজা আর হা, এই যে দুটো অক্ষর, এই দুটো অক্ষরের উচ্চারণ এই শেষ দিকে হয়, কণ্ঠনালীর শেষের অংশ থেকে হয়, শেষের অংশ। শেষের অংশ যেখানে গর্ত মতন আছে হামজা না, হা ওখান থেকে উচ্চারণ হয়, গর্ত জি মতন যেখানে আছে ওখান থেকে উচ্চারণ হয়। হামজা হা। আচ্ছা, হামজা হা হামজা তাহলে দেখেন আইন হা, আইন আর হা, আইন আর হা যে অক্ষর দুটি আছে, আইন আর হা, এই অক্ষর দুটি এই কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হয়, যেখানে এই শক্ত মতন হাড় আছে একটা শক্ত মতন, এখান থেকে উচ্চারণ হয় আইন হা। আইন হা হামজা বুঝে এসছে? আইন তারপরে দেখেন হা জি কইন খ, কইন খ, কইন খ, এই অক্ষর দুটি গয়ন এই উপর থেকে হ উচ্চারণ হয়, এখান থেকে, এই কণ্ঠনালীর জি উপর জি থেকে। কইন খ, কন্ট্রোলের উপর থেকে কইন খ। গয়ন গয়ন এই যে হালাক, এই যে পুরো জায়গাটাকে কি বলা হয়? হালাক। এই তিনটে অংশকে ধরে কি বলা হয়? এটাকে হালাক। হালাক হালাক বা কণ্ঠনালী, এটা হলো কণ্ঠনালী। হুম জি জি, এটার নাম হলো কণ্ঠনালী। তো এই যে হালাক থেকে তাহলে কটা অক্ষর উচ্চারণ হয়? 6টি অক্ষর, তাই না? ছয়টি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, কইন খ। আচ্ছা, আপনাদের একটা জিনিস মনে আছে হয়তো, নুন সাকিনের একটা কায়দা পিছনে চলে গিয়েছে। সাকিনের যে 4টি কায়দা, প্রথম কায়দা হলো জি জি ইজহার, ইজহার। নুন সাকিনের 4টি কায়দা, এক ইজহার নম্বর হলো ইকফার ইজহার, ইকফার এক নম্বর হলো ইজহার, দু ইজহার নম্বর ইকফা, 4 নম্বর ইখলাব, 4 নম্বর ইদগম। প্রথম হলো ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইখলাব, 4 নম্বর ইদগম। ছয়টি অক্ষর যেটা জি, ইজহারের মধ্যে যে 6টি অক্ষর, ইজহার, নুন সাকিনের প্রথম কায়দা, ইজহারের মধ্যে হামজা এই হা 6টি অক্ষর আছে। আইন হা গয়ন খ জি, হামজা হা, আইন হা, ওয়াইন খ। ওই নুন সাকিনের ওই কায়দার মধ্যে যে 6টি অক্ষর আছে, এই 6টি অক্ষরকে কি বলা হয়? হুরুফে হালকি, হুরুফে হালকি। হালকি হুরুফে হালকি, এই যে শব্দটি বলছে না হুরুফে হালকি, এই হুরুফে হালকি এই শব্দটির অর্থ হলো হালাকের হুরুফ, হালাকের হুরুফ, হুরুফে হালকি। হুরুফ বলছে তো, হুরুফে হালকি, অর্থাৎ এই যে হালাক, হালাকের হুরুফ। এই হালাকের মধ্যে যে হুরুফগুলো উচ্চারণ হয়, হালাকের ভিতর থেকে যে হুরুফগুলো বার হয়, সেগুলোকে বলা হয় হুরুফে হালকি। বুঝে এসছে? সবল ভাই, বুঝে এসছে তো? জি জি জি, এই 6টি অক্ষর কিন্তু ওই নুন সাকিনের 6টি অক্ষর, ইজহারের 6টি অক্ষর, এই 6টি অক্ষর একই। ওখানে ওই জন্য বলা হয়েছিল হুরুফে হালকি। এই 6টি অক্ষর হালাক থেকে, এই হালাক থেকে বার হয় বলে একে বলা হয় হুরুফে হালকি, এই 6টি অক্ষরকে সমষ্টি ভাবে। জি তাহলে হামজা হা, এখানে কি বলছে দেখেন, হামজা হা কণ্ঠনালীর বুকের দিকের অংশ হতে উচ্চারণ হয়। কণ্ঠনালীর বুকের দিকের অংশ বলতে কোনটা? এই নিচের অংশটা, তাই না? এটা তো কণ্ঠনালী। নিচে কণ্ঠনালীর বুকের দিকে অংশ মানে এখান থেকে তো বুকটা কাছাকাছি, সেই জন্য এই নিচে থেকে বুকটা কাছাকাছি, সেই জন্য বললো কণ্ঠনালীর বুকের দিকের অংশ হতে উচ্চারণ হয় হামজা হা। তারপরে দেখেন আইন হা, কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারণ হয়।
আইন হা, ওই শক্ত জায়গাটা থেকে আইন হা, আইন হা। মাঝখান থেকে। তারপর দেখেন গইন খ, গইন খ, কণ্ঠনালীর মুখের দিকের অংশ হইতে উচ্চারণ হয়। কণ্ঠনালীর মুখের দিকের অংশ বলতে কোনটা? উপরে, তাই না? যেহেতু মুখের জি কাছাকাছি অংশ উপরে, গইন খ। সেই জন্য কণ্ঠনালীর মুখের দিকের অংশ হতে উচ্চারণ হয় গইন খ। কি? গইন খ, এটা হলো কণ্ঠনালীর গইন মুখের খ। দিকের অংশ হতে উচ্চারণ হচ্ছে। তারপর দেখে তারপর জিভের গোড়া বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। এই ধরুন জিভ, আমাদের জিভটা কেমন এরকম হয়ে আছে, তাই না? এই জিভের গোড়া কোনটা? এইটা, এইটা হলো জিভের আগা। এই যেটা আমাদের হাতের আগাগুলো দেখতে পাচ্ছেন, এটা তো হলো জিভ। জিভের আগা কোনটা? এইটা, এইটা আগা, তাই না? জি আমাদের জিভের এই আগা হলো এটা, আর এর পিছনের দিকে যেটা আছে ওটা হলো জি জিভের গোড়া, তাই তো? হুম, তো এটা ভালো করে বুঝে নেন। তাহলে এই ধরুন জিভ, এটা হলো জিভের আগা, আর এটা হলো কি? জিভের গোড়া। এই পিছনের দিকটা জিভের গোড়া। কফের হুম, মাকড়াসটা কি বলছে? জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ, জিভের গোড়া। এই জিভ, জিভের এই গোড়া, এই গোড়া এবং উপরের তালু, ওই বরাবর উপরের তালু বলতে কোনটা? এই আমাদের জিভের উপরে একটা অংশ নেই, হাড়, একটা শক্ত হাড় নেই, যেটাকে তালু জি বলা জি হয়। জিভের জি উপরে একটা শক্ত এরকম হাড় আছে গোলাকার, ওটাকে বলা হয় তালু। তো এই জিভের গড়ার ওই উপরের তালুর সঙ্গে এরকম মিললে, জিভের গড়াটা উপরের তালুর সঙ্গে যখন এরকম মিলবে, তখন কফ উচ্চারণ হবে। কফ, কফ, কফ জি। কফ কফ উচ্চারণ হতে গেলে জিভের গড়া এবং ওই বরাবর উপরের ওই তালুর সঙ্গে লাগালে কফ কফ উচ্চারণ হবে। কফ, 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 কফ কফ জি। যেমন দেখেন হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, এরকম করলে বুঝতে পারবেন ভালোভাবে। তারপর দেখেন কাপের মাকড়াস, কাপ, জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে, জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাপ। কপের মাকড়াসটা তো হচ্ছে জিভের গড়া এবং তার বরাবর উপরের তালু, তাই না? কিন্তু কাপের মাকড়াসটা জিভের এই গড়া হতে একটু সামনের দিকে সরে আসতে হবে, একটু আগে বেরিয়ে। জিভের গড়া হতে একটু সামনের দিকে সরে এসে এই বারবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কি? কাপ, লম কাপ, কাপ। লম লাম নয়, কাপ, কাপ, কাপ কাপ। কাপ জিভের গড়া হতে একটু আগে সরে এসে কফ আগে বাড়িয়ে বারবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে লম উচ্চারিত হয় কাপ। জি ঠিক আছে? প্রথম দিন এই পর্যন্ত মাদ্রাস থাক, ঠিক আছে? তারপরে জি কালকে জি হ্যাঁ জি ইনশাল্লাহ জি এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত কালকে দেব। প্রথম দিন এই পর্যন্ত, জি কাপ পর্যন্ত। তাহলে সহজভাবে বুঝে নেন। জি হামজা, হা, আইন, হা আর ওয়াইন হ, এই ছয়টির মাদ্রাস কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়। কণ্ঠনালী থেকে হতো জি, হামজা হা হলো কণ্ঠনালীর শেষ ভাগে উচ্চারিত হয়, শেষ অর্থাৎ বুকের দিকের হামজা হা অংশ। আইন হা জি মাঝখান থেকে উচ্চারণ হয়। গইন খ উপরের অংশ থেকে উচ্চারণ হয়, কণ্ঠনালীর উপরের অংশ জি অর্থাৎ মুখের দিকের অংশ থেকে গইন খ উচ্চারণ হয়, গইন খ। জি তারপরে দেখেন কফের মাখরা জিভের গড়া এবং ওই বারবার যে উপরের তালু, ওটাকে অনেকে ওই যে জিভের উপরে যে খোলটা নেই, উপরে যে একটা চাল মাচা আছে, ওটাকে অনেকে বলে আলটাগ্রা, অনেকে কি বলে আলটাগ্রা, অনেকে বলে তালু, অনেকে বলে উপরের মাচা, উপরের জি মাচা। এক এক জায়গায় যে যেরকম ভাবে বুঝতে পারে, বুঝতে পেরেছেন? সেজন্য সব রকম ভাবে বলা, যাতে ছাত্রদের পরিপূর্ণভাবে বুঝে আসে। তো এই যে জীবের উপরের অংশটা, ওটাকে কি বলা হয়? তালু, তালু। চালু জি, তো এখানে সেটা বলে জীবের গড়া, জীবের গড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। জীবের গড়া এবং জীবের গড়ার বরাবর, জীবের গড়ার বরাবর, জীবের আকার বরাবর নয়, জীবের গড়ার সরাসরি যে তালুটা আছে সেই তালুতে জীবের গড়াটা লাগালে উচ্চারণ হবে কফ।
বুঝে এসছে মনিরুল ভাই? আচ্ছা, কাপের মাকড়াসটা তাহলে কি হবে? ওটা তো কপের মাকড়াস হয়ে গেল, জিভের গড়া। তো কাপের মাকড়াসটা হলো ওই জিভের গোড়া থেকে একটু সামনে সরে এসে, একটু সামনে হালকা সরে এসে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় কাপ। বুঝে এসছে? মনিরুল ভাই বুঝে এসছে? মনিরুল ভাই, এখানে একটা হলো জিভের গড়া এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কপ। শিবের গড়া এবং ওই বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কপ। আর কাপের মাত্রাটা হলো ওই শিবের গড়া থেকে একটু সামনে হালকা সরে এসে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাপ। একই মাত্রায় জীবের একটা হচ্ছে কি জিভের গড়া, আর একটা হচ্ছে জিভের গড়া থেকে একটু সরে সামনের দিকে সরে এসে, বাদ বাকি কাজ একই। বুঝতে পারছেন মনিরুল ভাই নাকি বুঝে আসেনি? জি, বুঝতে পারছি। জীবের গড়া এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কপ। জীবের গড়াতে একটু সামনে সরে এসে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাপ। এবার বুঝে এসছে? আর একটা দেবো, আর একটা মাত্রা দেবো, আর একটা। না না হুজুর, একটাই থাকুক, বেশি রকম না, একটাই বুঝতে আচ্ছা, আগের, ঠিক আছে। হ্যাঁ পড়াটা, প্রথম দিন অল্প আগের করেই থাক। পড়াটা নিলেন। জি। তাহলে আজকে যে সবকটা ছিল সেটা হলো আনা শব্দের কায়দা। আনা শব্দের কায়দাটা হয়ে গিয়েছে অলরেডি, আনা শব্দের কায়দাটা সহজ ছিল। আচ্ছা, জি, বলেন আনা শব্দ, আনা শব্দের এখানে কি কায়দা বলেছে, কি বলেছে তাহলে আনা শব্দের বিষয়ে? বাবুল ভাই বলেন, আনা শব্দের বিষয়ে এখানে কি বলেছে? আনা শব্দ বিষয়ে বলেছে, আর বলেছে বলেন, নুন, আনা শব্দের বিষয়ে কি বলেছে? নুনটা গুণনা হবে না, এটাই তো হুজুর। না, আনা শব্দ কুরআন মাজিদে যত জায়গায় আসবে টান হবে না। আনা শব্দ গুণনা হবে না, টান হবে না, কোরআন টান হবে মজিদে না। টান হবে না, টান হবে না, হ্যাঁ। জি। হ্যাঁ, এই যে আনা, এরকম টান কোনো জায়গায় হবে না। কুরআন মাজিদে যখন পড়বেন, আনা শব্দ কুরআন মাজিদে কোনো জায়গায় টান হবে না। যেমন পড়ে দেখান, হাউল ভাই পড়েন। ও জবর ও, হামজা জবর আ, ও আ, নুন আলিফ জবর না, ও আ না, লাম জবর লা, ও আনা লা, কাপ মিম পেশ কুম, ও আনা লাকুম, হ্যাঁ, ওয়া আনা লাকুম। ও আনা লাকুম। আচ্ছা মনির ভাই পড়েন, ওয়া আনা লাকুমটা আরেকবার পড়েন মনির ভাই। وأنا لكم عين মনির ভাই তারপর এটা পড়েন, এটা পড়েন মনির ভাই। عين زبر آ لام خرج لا على টান দেন মনির ভাই, টান দেন। على আলা, লাম খাড়া জবর কি? লা। لام خرج لا খাড়া জবর কার সমতুল্য মনিরুল ভাই? আলিফ মাদ্দা সমতুল্য আলিফ মাদ্দাকে কেমন পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে টান দিয়ে পড়েন। আলা। আলা আলা রাহুল ভাই তারপর এটা পড়েন। জি, হু, হুদা, হুদা। মাশাআল্লাহ। মনিরুল ভাই তারপর এটা পড়েন। আচ্ছা শোয়েব ভাই, শোয়েব ভাই পড়েন, শোয়েব ভাই। শোয়েব ভাই লাস্টেরটা পড়েন, শোয়েব ভাই লাস্টেরটা পড়েন।
ভাই নেটওয়ার্ক প্রবলেম করছে। আচ্ছা মনিরুল ভাই লাস্টটা পড়ে মনিরুল ভাই মনিরুল ভাই লাস্টটা পড়েন মাআ মাআতু ফা আইন জবর ফা ফা পেশ ফু ফাফু ফাআফু আর নিচে যে কুরআন মাজিদে থামা না থামা চিহ্ন সমূহ এখানে ধরার কিছু নেই, এখানে নিজেদের উপরে। যেমন দেখেন আপনারা একা একা এগুলো পড়বেন। আচ্ছা মিমের চিহ্ন থাকলে তাহলে কি হবে আপনারা বলতে পারবেন? মিমের চিহ্ন হলে অবশ্যই থামতে হবে। এই চিহ্নগুলো আপনারা নিজেদের একটা খাতা হোক যাই হোক সেগুলোতে লিখে রাখবেন নিজেদের ভাষায়, বুঝতে পেরেছেন? এখানটা যেমন লেখা আছে তেমন আপনারা তো দেখে আপনারা পড়তে পারবেন না, কিন্তু আপনারা যেমন জি পড়তে পারবেন যেমন বুঝতে পারবেন নিজেদের ভাষায় আপনারা কোথাও লিখে রাখবেন। কিংবা ধরেন কথায় জি বলছি, আপনারা হোয়াটসঅ্যাপে এরকম ভয়েস করে রাখবেন, এরকম কোনো ফেক হোয়াটসঅ্যাপ কারোর ফেক নাম্বারে এরকম ভয়েস করে রাখবেন, এরকম ভয়েস করে রাখবেন। এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে, কুরআন মাজিদে মিমের চিহ্ন আসলে অবশ্যই থামতে হবে, একটা ভয়েস করে রাখলেন। তারপরে জিম আর ত এমন চিহ্ন যেখানে হবে সেখানে থামা উচিত। বুঝে আসলে দেখেন আমি এগুলো এগুলো জি শুধু হুজুর। আপনাদের একটা সিস্টেম বলে দিচ্ছি, যাতে ঠিক না আপনারা না হুজুর যেমন ঠিকই আছে, হ্যাঁ। যেমন ভাবে হোক আপনারা হুম, এমন ভাবে কোথাও লিখে রাখবেন বা এমন ভাবে কোনো জায়গায় কিছু করে রাখবেন যেটা আপনারা পরে একা একা বুঝতে পারবেন। বুঝতে পারছেন? একা বুঝতে একা হবে। কি বুঝতে পারবেন, সেখান থেকে দেখে আপনারা একা একা বুঝতে পারবেন, একা একা পড়তে পারবেন, একা একা জানতে যে পারবেন। মিমোর চিহ্ন আসলে এখানে থামতে হবে, হ্যাঁ জিম এবং তো আসলে এখানেও থামতে হবে। হ্যাঁ, এরকম এরকম জিনিসগুলো এরকম ধরনের আপনারা হয় লিখে রাখেন, নাহলে কোনো জায়গায় ভয়েস করে রাখেন, না হলে এই ছবিটা তুলে এইটার উপরে নিজেদের ভাষায় কিভাবে লিখে রাখেন নিজেরা চিহ্ন দিয়ে, যে এই জিনিসটা হলে এই চিহ্নটা মানে এখানে থামতে হবে বা এখানে থামা উচিত, এরকম নিজেদের ভাষা। জি যেমন এই এই লাম তিনটে আলি, অক্ষর তাই তো হুজুর? জি তিনটে অক্ষর জিম তল মিম এই আসলে থামতে হবে তাই তো? দেখেন এখানে এক একটা জায়গায় এক একটা রকমের বলা আছে। যেমন এই মিমের চিহ্ন, এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে। দেখেন আপনাকে আমি যদি কোনো বলি অক্ষরের উপরে আসলে। হাউল ভাই, আপনাকে যদি আমি বলি হাউল ভাই আপনাকে আমাদের এখানে অবশ্যই আসতে হবে, তাহলে কি এটাকে আপনার আসা জরুরি হবে তাই না? না আসলে জরুরি হবে, কোনো না জি। কোনো ক্ষতি হয়ে যাবে, জরুরি আসতেই হবে আপনাকে অবশ্যই আসতে হবে। আমি যদি আপনাকে এরকম বলি, আমি যদি আপনাকে এরকম বলি হাউল ভাই আপনার এখানে আসা উচিত, এখানে কি আপনার এখানে আসা উচিত, আমাদের এখানে আসা উচিত, তখন আপনি কি বলবেন? ঠিক আছে উচিত যখন, ঠিক আছে আমি যাবো এখন দেখবো এখন, তাই না? আপনি যখন বললেন আমি দেখবো জি এখন চেষ্টা করবো, কিন্তু যখন আমি আপনাকে বলবো যে আপনাকে এখানে আসতেই হবে, এই দুটোর মধ্যে অনেক আসতেই হবে। পার্থক্য হয়ে গেল তাই না? তো এই পার্থক্য গুলো জি বুঝতে হবে। এগুলো সব যদি আপনি যদি এরকম বলেন হুজুর আমাকে যেতে বলেছে, তো যেতে বলেছে মানে কি, হয় যেতেই হবে, না হলে যেতে বলেছে যখন যাব না যাব সেটা আলাদা ব্যাপার, দুটো এক জায়গায় করতে দিলে হবে হুম, না, দুটো আলাদা। একটা না হচ্ছে যেতেই হবে আর একটা হচ্ছে আসলে ভালো হবে। বুঝে এসছে দুটো জিনিস আলাদা, কিন্তু সেই জন্য এই জিনিসগুলো একটু পার্থক্য করবেন। মিমের চিহ্নটা কি বলছে, মিমের চিহ্ন এই চিহ্ন, এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে, এই চিহ্নটা হলো কি অবশ্যই সেখানে থামতে অবশ্যই হবে। থামতে হবে। হ্যাঁ আর জিমের পর এই চিহ্ন কি বলছে, এমন চিহ্ন যেখানে হবে সেখানে থামা উচিত, সেখানে কি থামা থামা উচিত, উচিত। থামা উচিত। লাম আলিফের চিহ্ন কি বলছে, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত, সেখানে কি না থামা উচিত, না থামা উচিত। হ্যাঁ, না থামা উচিত। তারপর কি বলছে দেখেন, কফ ফা কফ সদ সলা জা, এগুলো এমন চিহ্ন যেখানে না থামা উত্তম, সেখানে না থামাটা কি ভালো। এখানে বলছে ভালো। এগুলো এমন চিহ্ন যেখানে না থামা
মুত্ত মানে ভালো। ভালো। তারপরে দেখেন সাক্তা এবং ওয়াক, এগুলোই সেই চিহ্ন যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, যেখানে আওয়াজটা থেমে যাবে কিন্তু নিঃশ্বাসটা বন্ধ থামলে হয়ে যাবে না, বরং নিঃশ্বাস ধরে রাখবে। এবং সাক্তা কম সময়, সাক্তা যখন করবে তখন কম সময় নিঃশ্বাস ধরে রাখবে, এবং ওয়াকফের সময় বেশি করে নিঃশ্বাসটা ধরে রাখবে, আওয়াজটা চুপ করে রাখবে। আর এই যে গোল চিহ্নটি, এই গোল চিহ্নটির অর্থ হলো এটি আয়াত, এটি আয়াত শেষ হওয়ার চিহ্ন। এটি কি? আয়াত শেষ হওয়ার চিহ্ন। আমি ওই জন্য বলছি এই যে ওয়াক করার যে নিয়ম কানুন গুলো, এগুলো মুখস্থ করা, মুখস্থ যদি আপনি করতে পারেন মুখস্থ করে নেবেন, আলহামদুলিল্লাহ। যদি মুখস্থ না করতে পারেন এগুলো নিজের ভাষা লিখে রাখবেন, যখন যতদিন আপনি কোরআন শরীফ পড়বেন এগুলো এগুলো দেখবেন আর পড়বেন, ভুলে যাবেন যেহেতু। দেখছেন, ধরুন একদিন আপনার সবক চলছে, সবক চলতে চলতে আপনি একা একা পড়ছেন, এমন একটা চিহ্ন আসবে সেই চিহ্নের ব্যাপারে আপনি ভুলে গেছেন। কারণ একটা মিমের চিহ্ন, হঠাৎ মিমের চিহ্ন এসেছে, আপনি পড়তে পড়তে দেখছেন মিমের চিহ্ন। সেই মিমের চিহ্ন মানে কি করতে হবে আমার তো ভুলে গেছি, পড়েছিল অনেকদিন আগে, আমি তো ভুলে গেছি। এবারে কোথায় মনে করবো, কোথায় দেখবো, কোথায় দেখবো? হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে বা এক জায়গায় লিখে রেখেছি, খাতায় আমি লিখে রেখেছিল মিমের চিহ্ন। সেখানে খাতাটা খুলে দেখবেন মিমের চিহ্ন দিয়ে রেখেছেন, মিম লিখে রেখেছেন, আর মিমের পাশে আপনি লিখে রেখেছেন যে এই মিমের চিহ্ন যেখানে আসবে সেখানে অবশ্যই অবশ্যই থামতে হবে, হুজুর বলেছিল। সেটা লেখা আছে, আপনি এক জায়গায় লিখে রেখেছেন। তো সেটা যখন দেখবেন, দেখার পরে হুম। আপনার মনে উঠবে, মনে ওঠার পরে আপনি আবার কোরআন শরীফে গিয়ে ওটা সহিভাবে পড়বেন। ঠিক আছে? জি। বা কোথাও ওই যেমন বললাম জি, ভয়েস করে আপনার রাখবেন, সেগুলো একটু শুনে নেবেন গিয়ে। লাইন টাইম আর কত না আছে হুজুর? শেষ হয়ে গেছে নাকি? জি, 2 মিনিট বাকি আছে, বলেন। জি, পড়ান পড়ান। আর লিঙ্ক আসবে? যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে তো পাঠাবো, এই তো পড়ায় যা না না, ঠিক আছে। যা পড়াটা দিয়েছিলাম সেটা তো হয়ে গিয়েছে অলরেডি, ধরা হয়ে গিয়েছে, পড়ানো জি হয়ে জি গিয়েছে। জি জি জি। এই যে এই পর্যন্ত তো পড়া দেওয়া ছিল, আজকে থেকে তো সবক নম্বর 23 থেকে পড়া দিয়েছি আজকে। তো আপনারা এই যে এইগুলো এবং মাখরাজ গুলো, এগুলো আপনাদের সারা জীবন একা একা আপনাদের দেখতে হবে, বুঝতে পারছেন? যে এগুলো পরিপূর্ণ মাথার মধ্যে ঢুকে থাকা জিনিস নয়। এইগুলো আপনি হয়তো মাথা ধরে রাখতে পারবেন, এই যে মিম জিম ত লাম আলিফ, এই কিছু অল্প কিছু জিনিস হুম। মাথার ভিতরে ধরে রাখতে পারবেন, প্রত্যেক জিনিস মাথা জিনিস ধরে রাখতে পারবেন না। সেই জন্য এগুলো কোথাও খাতাতে, পার্সোনাল কোনো খাতাতে লিখে টিকে রাখবেন, অন্য কোথাও কোনো চিহ্ন দিয়ে রাখবেন যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন, প্রত্যেকের আলাদা একটা ভাষা আছে, প্রত্যেকের ভিতরে একটা আলাদা দুনিয়া আছে, প্রত্যেকের ভিতরে একটা আলাদা দুনিয়া আছে। আমরা বাংলায় কথা বলি, অনেকে আছে হিন্দি কথা বলে, অনেকে তামিল কথা বলে, অনেকে তেলুগু কথা বলে, অনেকে তো কোনো কথাই বলে না, তাদের আলাদা ভাষায় চলে, আলাদা ভাষা। যারা জঙ্গলি, যারা বনের মধ্যে থাকে তাদের আলাদা ভাষা চলে, তাই না আমার ভাই? জি পৃথিবীর বুকে অনেক অনেক মানুষ আছে, অনেক রকমের ভাষা নিয়ে তারা জীবনযাপন করে থাকে। অনেক আফ্রিকানরা আছে, আফ্রিকাদের অনেক অনেক গোষ্ঠী আছে, অনেক অনেক দলেরা আছে, তাদের ভাষা অন্যরকম, কোনো ভাষা নেই তাদের, সেই অন্যরকম চুচা, অন্যরকম অন্যরকম আওয়াজের দ্বারা তারা কথা বলে থাকে। তো তারাও একে অপরের ভাষা বোঝে, তাদেরও একটা আলাদা শব্দ ব্যবহার করে কোনো জিনিস করার জন্য, বলার জন্য, তাই না? জি। সেই জন্য আপনারা সবসময় জিঙ্গালালা হু। দেখেন লিঙ্ক এখনই কেটে যাবে, তো জিঙ্গালালা হু লিঙ্ক কেটে যাবে। তো জিঙ্গালালা হু যে যার ভাষা সে যার প্রত্যেকটা জিনিস লিখে রাখার চেষ্টা করবে, ঠিক আছে সোহেব ভাই? জি, নেট আমার প্রচুর ডিস্টার্ব করছে। আচ্ছা, আপনার অর্ধেক কথা শুনতে পাচ্ছি, অর্ধেক কথা যে সমস্ত ভাইদের অ্যাডমিশন ফিস দেওয়া হয়নি বা মাসিক মাইনে দেওয়া হয়নি, মাস পার হয়ে গিয়েছে বা অ্যাডমিশন ফিস এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তারা একটু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে ভাইয়েরা? জি জি, আমি দিয়ে দিয়েছি। যে আমি মানে ইয়েতে